তখন একটা অ্যালার্ট ফাংশন দেয়, যে অ্যালার্ট বক্স দেয় যে আপনি কি আসলে আমাদের এই ওয়েবসাইট থেকে বের হয়ে যাবেন। তো আপনি ইয়েস আর নো লেখা থাকে, হ্যাঁ। তখন ইয়েস দিবেন, তখন হ্যাঁ আমি এখান থেকে বের হয়ে যেতে চাচ্ছি, তখন এটা বের হয়ে যায়। আর নো দিলে আমাদের এই ওয়েবসাইটে পেজে মানে থাকে, স্টেবল থাকে। সেটা হচ্ছে অ্যালার্ট ফাংশনটা কীভাবে দেয়, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। HTML জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমাদের অ্যালার্ট ফাংশন তৈরি করতে হয়। তো অ্যালার্ট ফাংশনের মাধ্যমে আমরা দেখব যে কীভাবে জাভাস্ক্রিপ্ট কোডগুলো আমাদের ইউজ করতে হয়। তো অ্যালার্ট ফাংশন সম্পর্কে আইডিয়া আছে কেউ? অ্যালার্ট ফাংশন সম্পর্কে, জাভাস্ক্রিপ্ট অ্যালার্ট ফাংশন আসতে দেখেছি নোটিফিকেশন, কিন্তু কিভাবে আসে সেটা জানি না। ওকে গুড। আমরা কোনো বাটনে যখন আমরা চাপ দেব, বা কোনো একটা ইমেজে যখন চাপ দিব, বা কোনো একটা জায়গায় যখন আমরা ক্লিক দিব, তখন একটা পপ আপ চলে আসে। একটা ওয়েবসাইটের মধ্যে দেখবেন, ওয়েবসাইটের সামনে দেখবেন লেফট বা টপে সার্কেল যে কোনো এক সাইডে দেখবেন একটা মানে একটা মেসেজ দেয়, যে একটা রিকোয়ারমেন্ট একটা মেসেজ দেয়, এই কন্ডিশন লেখা থাকে। তখন এটা কীভাবে আসে, সেটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, HTML জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে। তো সেটা কীভাবে আমাদের আনতে হবে সেটা আমরা দেখি এখন। তো ফার্স্টে আমাদের জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হয়। জাভাস্ক্রিপ্টের কোড হচ্ছে আমাদের কি, স্ক্রিপ্ট। আমাদের ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে, আমরা দেখি এখানে জাভাস্ক্রিপ্টের কোডের যে ফাংশনটা দিয়ে আমরা ইউজ করবো সেটার নাম হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। আমরা যখন শিখছিলাম যে ডিপ, তারপরে হেডিং, প্যারাগ্রাফ, ডিপ, বিভিন্ন ধরনের আমাদের অ্যাট্রিবিউট শিখছি। এর মধ্যে আমাদের নতুন একটা অ্যাট্রিবিউট শিখবো, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের শর্টকাট ট্যাগ, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে এখানে রান করব বা লেখালেখি করব। তো ধরেন আপনি ফার্স্টে কি করবেন, ফার্স্টে একটা বাটন তৈরি করব আমরা, একটা আমাদের ওয়েবসাইটে একটা বাটনের মাধ্যমে যখন আমরা একটা ক্লিক দিব, তখন ক্লিক দিলে তখন একটা মেসেজ চলে আসবে উপরে, একটা পপ আপের মধ্যে লেখা আসবে। আপনি মেসেজের মধ্যে কি লিখতে চাচ্ছেন, যে লেখাটা দিবেন ওই পপ আপের মধ্যে সেই লেখাটা শো করবে। এখন দেখেন কি শো করবে, কীভাবে করতে হয়। তো বাটন ট্যাগটা হচ্ছে আমাদের ডাবল ট্যাগ। প্রথমে একটা বাটন তৈরি করব আমরা। বাটনের মধ্যে আমরা নাম লিখব, যে কি লিখতে পারি। বাটন লিখতে পারি ক্লিক মি বা ক্লিক হিয়ার, তাই না? ক্লিক হিয়ার কথা লিখলাম। ক্লিক হিয়ার কথা যখন আমরা ক্লিক দিব, তখন একটা বাটনে যখন ক্লিক দিব তখন একটা মেসেজ দিবে, পপ আপ দিবে, পপ আপের মধ্যে লেখা চলে আসবে। এখন কি লিখতে হবে আমাদের, বাটন একটা দিলাম ক্লিক হিয়ার। তো জাভাস্ক্রিপ্ট দিবেন, একটা জাভাস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট ট্যাগ হচ্ছে ডাবল ট্যাগ জাভাস্ক্রিপ্টের, SCRIPT, স্ক্রিপ্ট, সিঙ্গেল স্ক্রিপ্ট ট্যাগ। এই স্ক্রিপ্ট ট্যাগের মাঝখানে আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলা লিখব। তো এখানে আমরা যখন ক্লিক মির কথা জায়গায় ক্লিক বাটনে যখন আমরা ক্লিক দিব, তখন জাভাস্ক্রিপ্ট কোডগুলা কি করবে, এখানে কি ফাংশন তৈরি করবে, কি ঘটনা তৈরি করবে আমাদের। ঘটনা তৈরি করবে হচ্ছে এখানে লিখতে হবে ফাংশন। ফাংশন লিখলাম, ফাংশন আমরা নাম দিব, ধরেন আপনার একটা কি দিবেন, মেসেজ দিতে চাচ্ছেন, মেসেজ দিবেন। মেসেজে কি লিখবেন, মেসেজে একটা আমরা একটা ফাংশন নাম দিলাম, এটা হচ্ছে একটা নাম, একটা ক্লাসের ছোটো ক্লাসের নাম, ব্র্যাকেট, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কি দিবেন, অ্যালার্ট লিখবো, তাই না? অ্যালার্ট, আমরা অ্যালার্ট দিতে চাচ্ছি, ELERT, অ্যালার্ট। অ্যালার্ট দিব, অ্যালার্ট আমরা দিব ফার্স্ট ব্র্যাকেট ভিতরে, ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড দিবেন সেমিকোলন। এখানে আমরা ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশন দিয়ে আপনি এখানে আমরা লিখবো অ্যালার্ট। অ্যালার্টের মধ্যে আমরা কি মেসেজ দিতে চাচ্ছি, মেসেজটা কি দিবেন, আপনার ধরেন মোস্ট ওয়েলকাম, ওয়েলকাম একটা মেসেজ দিব আমরা, ওয়েলকাম আসলে কিছু করবো না। টু আওয়ার, হ্যাঁ, মোস্ট ওয়েলকাম টু আওয়ার আবার তো নষ্ট হইব, আবার তো নষ্ট হইব। ওয়েব। হ্যাঁ, রেকর্ডিং কি অন করা হয়েছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। লাগবো, এটা আগে কি করছো? মোস্ট ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট লগ ইন। হ্যাঁ, ওয়েবসাইটে লগ ইন করার জন্য আপনাকে ধন্যবাদ। একটা মেসেজ দিলাম। তো এই মেসেজটা কাকে দিব, যখন বাটনকে ক্লিক করবো তখন এই মেসেজটা শো করবে আমাদের ওয়েবসাইটে। আচ্ছা, আমরা একটা সেভ দিই, সেভ দিয়ে আমাদের এটা রান করে দেখি।
কি ঘটনা ঘটে। আচ্ছা, বাটন চলে আসছে, এখানে ক্লিক হিয়ার কথাটা চলে আসছে। এখন আমরা যখন বাটনে ক্লিক করব তখন আমাদের মেসেজটা চলে আসবে। তো আমি বাটনে ক্লিক করতেছি, আমাদের কিন্তু মেসেজ চলে আসতেছে না, তাই না? আমাদের একটা পপ আপ দিবে, তো পপ আপের মধ্যে লেখা আসবে, আমি যে লেখাটা লিখলাম এখানে এই মেসেজটা চলে আসবে। তো এই মেসেজটা আমাদের ফাংশনটাকে এখনও কাজ করে না জাভাস্ক্রিপ্টের। তো জাভাস্ক্রিপ্টের মেসেজটা কাজ করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের যেটা করতে হবে, এই ক্লাসটাকে আমাদেরকে বাটনের সাথে লিঙ্ক করতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে। কিসের মাধ্যমে? সেটা হচ্ছে আপনি ফার্স্টে এখানে আমরা কি কাজ করব, একটা ক্লাস দিব। ক্লাস দিতে পারি, না দিতে পারি, ক্লাসের স্টাইল দিতে হবে আর কি। এটা আমরা একটা ক্লাসের নাম দিয়ে দিই, ধরেন মাই বাটন নামে একটা ক্লাসের নাম দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা স্পেস দিলাম। স্পেস দেওয়ার পর আপনার এই বাটনটাকে কি করবেন, ক্লিক করবেন না, আমরা তো ক্লিক করব। তো কি ক্লিক করব, অন ক্লিক আমরা লিখব, অন ক্লিক আমাদের একটা অ্যাট্রিবিউট লিখলাম, লিখে একটা কোলন দিলাম, ডাবল কোটেশন। আপনার ডাবল কোটেশন দিতে হবে। দেওয়ার পর ডাবল কোটেশনের মাঝখানে আমরা কি পেস্ট করব, এই যে এই এখানে আমাদের একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন নিয়েছিলাম, ফাংশন নাম দিয়েছিলাম এখানে একটা মেসেজ এবং ব্র্যাকেট, তাই না? এইটুকু কথাটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। তো ক্লিক বি অন ক্লিকের কাজ কি? অন ক্লিকের কাজ হচ্ছে এখানে যখন আমরা ফাংশন তৈরি করলাম, মেসেজ এই পর্যন্ত ব্র্যাকেটটাকে আমরা যখন বাটনকে ক্লিক করব, অন ক্লিকে ক্লিক করব এই বাটনের মধ্যে ক্লিক হিয়ারের জায়গায়, তখনই কিন্তু এই মেসেজটা শো করবে। এবং এটা হচ্ছে আমাদের ফাংশনের একটা শুরু, একটা অ্যাট্রিবিউটের একটা ক্লাস। এই ক্লাসটা আমরা এটার মাধ্যমে আমরা এইটা অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা এটাকে ধরলাম, এই ক্লাসটাকে। তো জাভাস্ক্রিপ্টে এইটার মাধ্যমে ফাংশন তৈরি করতে হয়, ফাংশন তৈরি করে এখানে আমাদের অন ক্লিকের মাধ্যমে এটাকে ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করলে এটার কাজ করবে। যখন আমাদের এখানে ক্লিক করব তখনই এটা ফাংশনটা শো করবে অ্যালার্ট বাক্সের মধ্যে। তো এটা আমরা সেভ করে দিলাম, সেভ করলাম এবং আমাদের ব্রাউজারে দেখি আবার কি অবস্থা। এবং ক্লিক হিয়ার কথা ক্লিক দিলাম, এখন কি আসছে, এখানে একটা পপ আপ চলে আসছে, মোস্ট ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট লগইন। আপনি যখন ওকে দিবেন তখন এটা লগইন হয়ে যাবে। আবার যখন দিবেন এটা মেসেজটা চলে আসবে, আবার লেখা আসছে প্রিভিয়াস দিস পেজ ফ্রম ক্রিয়েটিং অ্যাডিশনাল ডায়ালগস। আপনার প্রিভিয়াস এইখানে ক্লিক করছিলেন, এই জন্য এটা চলে আসছে। আপনি 6 মিনিট দিয়ে যদি ওকে দেন এটা আর আসবে না। দেখছেন, এটা হচ্ছে আপনারা জাভাস্ক্রিপ্টের একটা অ্যালার্ট ফাংশন। এটা এখন বলেন আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন কিনা, এটুকু। আসলে মেসেজের সাথে যেটা ব্র্যাকেট মানে দেওয়াটাই কি এটা একটা ফাংশন না? এটা হচ্ছে অন ক্লিক ফাংশন। অন ক্লিক আমাদের এই জাভাস্ক্রিপ্টের কোডটা আপনার যদি কাজ করাইতে হয় তাহলে এই ব্র্যাকেট এই ক্লাসটাকে আমাদেরকে এখানে অন ক্লিকের মাধ্যমে আমাদের ডিক্লেয়ার করতে হবে। এটা সব সময় মানে ব্র্যাকেটের ভিতরে থাকবে না, সেরকম না, ব্র্যাকেটটা খালি থাকবে। ব্র্যাকেটটা খালি থাকবে। এটা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের ফাংশনের এটা একটা আপনাদের একটা ট্যাগের নাম, ব্র্যাকেটটা এইটা দিতেই হবে। যদি না দেন তাহলে কিন্তু কাজ করবে না। দেখেন এই যে দেখেন কোনো কিছু কাজ করতেছে না। এটা জাভাস্ক্রিপ্ট ডিটেইলস যখন শিখবেন তখন বুঝতে পারবেন না। হ্যাঁ, এটা জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, একটা আরেকটা ল্যাঙ্গুয়েজ। এখানে একটা ধারি কমা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু কাজ করবে না। আপনার ফাংশনের এত কাজ আপনাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে, তো এটা যখন ফাংশন আপনারা শিখবেন জাভাস্ক্রিপ্টের মধ্যে তখন আপনারা বুঝতে পারবেন ফাংশনটার কাজ কী। আর পিএইচপি তো ফাংশন ছাড়া কোনো কথাই নেই, শুধু ফাংশনের উপরে কাজ হয়। তো এই সিম্পলটা বুঝতে পারছেন তো? এখানে ক্লাসটার কাজটা কি ছিল? এইখানে ক্লাসের কাজটা, আচ্ছা এটা এই ক্লাসটার কাজটা কেন করলাম বলেন? এই বাটনকে আপনি যদি ডিজাইন করতে চান তাহলে এই ক্লাসটা নিয়ে নিলাম আগেই, যেন আপনারা সিএসএস দিতে পারেন। হ্যাঁ, আপনার সিএসএস দেওয়ার জন্য, ঠিক আছে? এটাকে আপনার সিএসএস দিবেন, ধরেন উইথ দিবেন 100 পিক্সেল,
হাইট যদি দিতে চান 50, তারপরে ব্যাকগ্রাউন্ড দিতে চান ধরেন গ্রিন, তারপর হচ্ছে এটুকু দিয়ে দিকে বাটন একটা কালার হইলো। এখন বাটনটাকে মাউসটা যখন নিচ্ছি, বাটনের উপর যখন আমি মাউস নিচ্ছি তখন কিন্তু দেখেন এটা মাউসটা কি ক্লিকেবল হচ্ছে না, এটা তীর চিহ্ন রয়ে গেছে, তাই না? আমি চাচ্ছি না যে এটা তীর চিহ্ন থাকবে, আমি চাচ্ছি যে মাউসের উপর যখন আমি বাটনের উপর যখন আমি মাউসটা নিব সেটা হয়ে যাবে ক্লিকেবল, মনে হচ্ছে যেটা ক্লিক করতেছি আমি, মানে এটা একটা মাউথের মতো হয়ে যাবে। তো সেটা কি করতে হবে, আপনার হাতের মতো হয়ে যাবে, সেটা হচ্ছে কার্সর। কার্সর নামে আপনাকে একটা সিএসএস দিতে হবে, CURSOR কার্সর, বানানটা হয় নাই COUR ওটা হবে না। না নাই ডাইরেক্ট ইউ হবে। সি ওটা হবে না, No. সি ইউ। তো HTML5 ভার্সনের একটাই সুবিধা, আপনার যা কোড লিখবেন এখানে নিচে অটোমেটিক শো করবে। তো এটা দিবেন পয়েন্টার দিলে হয়ে যাবে কি, এটা আপনার একটা কার্সর মাউসের মতো হয়ে যাবে, দেখছেন? এটা মাউসের মতো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এটা ক্লিকেবল, মানে ক্লিক করতে বলতেছে এখন। আচ্ছা একটা হোভার দিয়ে দেন ভাই। হ্যাঁ বুঝি, হোভার সেট করে দেন। হোভার সেট করে দিব। একটু লাল বাতি জ্বালাই দেন। হোভার কথাটা খুব মনে আছে, তাই না? আচ্ছা, এখানে আমাদের চতুর্পাশে বর্ডার আছে, তাই না? একটা জিনিস এখন আরেকটা জিনিস দেখবো, ছোট্ট করে আমাদের সিএসএসটাও দেখে দেখুন। HTML এবং সিএসএসটা আমরা দেখি এখন। সিএসএস এই দেখেন বর্ডার, সিএসএস বর্ডার্স। আমাদের বর্ডার্সের কাজ কি? বর্ডার্স হচ্ছে দেখেন এখানে দেখেন আমাদের বাটনের মধ্যে কিন্তু অলরেডি বর্ডার চলে আসছে, দেখেন একটা বর্ডার আছে না? জি ভাই। এই বর্ডারটা আমি চাচ্ছি যে এই বর্ডারটা আমি উঠাই দিব, বর্ডারটা রাখবো না। এটা চতুর্পাশে বর্ডার আছে, শুধু বর্ডার যখন লিখবেন শুধু বর্ডার, তখন কিন্তু সে চতুর্পাশে বর্ডার কাজ করবে। আর যদি বর্ডার লেফট রাইট টপ দেন তাহলে কিন্তু সে সব জায়গায় কাজ করবে, মানে নির্দিষ্ট দিক ইয়ে করবে, মানে দিক নির্দেশনা করবে। বর্ডার শুধু বর্ডার দিলে আমি নান করে দিব, নান মানে নাই। দেখেন বর্ডার কোনো এখন এই বাটনের কোনো বর্ডার নেই, আছে বর্ডার চলে গেছে। আর যদি বর্ডার দিতে চান তাহলে আপনার বর্ডার দিতে পারেন। কি কি বর্ডার নাম আছে বা বর্ডার দেখেন, অনেকগুলো বর্ডার নাম আছে। বর্ডার নাম কোথায় এই যে বর্ডার। আচ্ছা, এখানে বর্ডার অনেকগুলো নাম আছে আমাদের। একটা হচ্ছে ডটেড নামে আছে, একটা ড্যাশ নামে আছে, একটা সলিড নামে আছে, ডাবল নামে আছে, গ্রুপ লেখা আছে। আচ্ছা, ডটেডটা কি দেখেন, ডটেডটা হচ্ছে একটা ডট ডট লেখা থাকবে, চতুর্পাশে আপনাদের ডট ডট থাকবে। দেখেন এই যে একটা বর্ডারের, এই বর্ডারটার নাম আছে বর্ডার ডটেড। তারপর যে কোনো আপনাদের বাটনের মধ্যে দিতে পারেন, বা একটা হেডিং এর মধ্যে দিতে পারেন, বা একটা প্যারাগ্রাফকে দিতে পারেন, বা একটা ছবিকে দিতে পারেন, আপনার যেখানে মনে চায় সেখানে ইউজ করতে পারেন। ড্যাশ দিলে কি হবে, ড্যাশ ড্যাশ হয়ে যাবে। ড্যাশ ড্যাশের কাজ এই যে এই বর্ডারটা, বর্ডার অনেক ধরনের বর্ডার আছে, এগুলো আপনারা দেখে নেবেন, প্র্যাকটিস করে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে বর্ডার অনেকগুলো বর্ডার আছে। বর্ডার স্টাইলগুলো দেখেন কীরকম বর্ডার স্টাইল, এখানে শুরু করা দেওয়া আছে যে বর্ডারগুলো কীরকম, কোন বর্ডারের কাজটা কী এখানে অলরেডি দেওয়া আছে। আপনার জাস্ট খালি একটু প্র্যাকটিস করবেন তাহলে হয়ে যাবে। তারপর বর্ডারের মধ্যে অনেক ধরনের স্টাইল আছে, বর্ডার কালার, বর্ডার সাইড, বর্ডার শর্ট হ্যান্ড, রাউন্ডেড বর্ডার। আচ্ছা, রাউন্ডেড বর্ডারসটা কি দেখেন, বর্ডার উইথ হচ্ছে আপনার বর্ডার, মানে উইথটা কতটুকু দিবেন। রাউন্ডেড বর্ডার হচ্ছে আপনার চতুর্দিকে একটু বর্ডারের গোল থাকবে, সেটা কীভাবে দিতে হবে, বর্ডার রেডিয়াস নামে একটা আমাদের অ্যাট্রিবিউট আছে, সেটা আমাদের বর্ডার রেডিয়াস যদি দিব তাহলে এটা গোল হয়ে যাবে। আমি দেখলাম বর্ডার ড্যাশ দিলাম, আমি যদি আরেকটা বর্ডার রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াস বানানটা দেখি। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, 5 পিক্সেল সমান একটা গোল হয়ে যাবে।
আমাদের এই বর্ডারটা কি হয়ে গেছে এবং চতুর্কোণা পাশ যতগুলো আছে তার বর্ডার রেডিয়াস 5 পিক্সেল হয়েছে। যদি আপনাকে 50 পিক্সেল দেন তাহলে এটা আরো গোল হয়ে যাবে, একদম গোল হয়ে গেছে। সেটা ক্লিয়ার বুঝতে পারছেন? বর্ডারের কাজটা বুঝতে পারছেন? জি ভাই ভাইয়া এই গোলটা কিভাবে করছেন এটা একটু বলেন তো আবার। বর্ডার রেডিয়াস নামে আমাদের একটা সিএসএস রেডিয়াসটা বর্ডার রেডিয়াস নামে একটা অ্যাট্রিবিউট আছে আমাদের, সেটা আপনাকে 50 পিক্সেল যখন আপনি দিয়ে দিবেন তাহলে এটা 50 পিক্সেল সমান সে চতুর্দিকে কি হয়ে যাবে, গোল হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে বর্ডার রেডিয়াসের কাজ। আর শুধু বর্ডার যদি ড্যাশ ড্যাশ কথাটা নাও দেন তাও কিন্তু আপনি একটা কাজ করবেন, তখন কি থাকবে না, তখন শুধু শুধু বর্ডার থাকবে, শুধু বর্ডার নামে থাকবে। এখানে বর্ডার কোন বর্ডারটা আছে, বর্ডার বর্ডার আমরা যদি চাই যে 2 পিক্সেল সলিড রিড কালার, বর্ডার যে দিলাম প্রথম কি ছিল এখানে দেখেন, বর্ডারটা কি কালার ছিল, সাদা কালার না? এই সাদা কালার নিচে আছে একটু ব্ল্যাক, একটু হালকা কালো, দুইটা বর্ডার কালার নাম দেওয়া আছে এখানে। আমি যদি এখন রিফ্রেশ দিই শুধুমাত্র বর্ডার কি হয়ে গেল, রিড হয়ে গেল। কিসের মাধ্যমে ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে সলিড নামে একটা ছোট একটা অ্যাট্রিবিউট ট্যাগ আছে। এই অ্যাট্রিবিউটটা আপনাদের অবশ্যই এটা দিতে হবে। এখানে 2 পিক্সেল হচ্ছে মোটা হওয়া করা, 1 পিক্সেল দিলে আরেকটু চিকন করে দেবে, দেখেন একটু চিকন করে দিতে হবে। 5 পিক্সেল দেয় তা আরও মোটা হবে। এখানে আছে আপনার বর্ডার কত পিক্সেল আপনি সলিড করবেন। এখানে যদি রিড কালার দিচ্ছেন, আপনি যে কোনো কালার দিতে চান সেই কালার আপনি দিতে পারবেন। তো এই বিষয়টা বুঝতে পারছেন তো না? আচ্ছা, আমরা আসছিলাম অ্যালার্ট ফাংশনের মধ্যে। তো অ্যালার্ট ফাংশন তো বুঝতে পারছি আমরা, এবং জাভাস্ক্রিপ্টে কীভাবে HTML জাভাস্ক্রিপ্ট কীভাবে আপনাদের ফাংশন তৈরি করতে হয়, অ্যালার্ট ফাংশন তৈরি করতে হয়, এটা আমরা বুঝতে পারছি। এখানে অ্যালার্ট ফাংশনের মধ্যে আপনারা যদি চান যে না আমরা একটা লগ ইন পেজ দিয়ে দিব, আমাদের একটা লগ ইন পেজ, এখানে সাইন আপ ফর্ম চলে আসবে, সেটাও করতে পারেন। যদি আপনারা কীভাবে করবেন সেটা হচ্ছে এই বাটনের জায়গায় কি করবেন, আমরা যে একটা টিভির এখানে একটা ফর্ম তৈরি করি, এই ফর্মটাকে কীভাবে আমরা ফাংশন দিয়ে কাজ করাবো, ওয়ান ক্লিকের মাধ্যমে আমরা এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা ফাংশনের মাধ্যমে আমরা এই কাজটুকু করতে পারবো। তখন অ্যালার্ট দিচ্ছি না, অ্যালার্টের জায়গায় মোস্ট ওয়েলকামের জায়গায় এই জায়গার মধ্যে আমাদের একটা সাইন আপ ফর্ম তৈরি করতে হবে। এই ফর্মটা এখানে দিয়ে দিব, তাইলে আমাদের একটা ফর্মটা চলে আসবে। এটা আমরা সামনে যখন করব তখন আমরা দেখাতে পারবো, সমস্যা নেই। ওকে, তো সবাই বিষয়টা ক্লিয়ার? জি ভাই তারপরে কি আছে, তারপরে যে হেড বলতে আমরা কি বুঝি? হেড বলতে হচ্ছে একটা ওয়েবসাইটের প্রথম যে পার্টটা থাকে, এই যে wpschool.com, এখানে এই পার্টের সেকশনটাকে বলা হয় হেড সেকশন বা হেড পার্ট বলা হয়। আর এটাকে বলা হয় হেডের আপনার মেনু বার, এটাকে বলা হয় হেডের মেনু বার বলা হয়। তো এটা হচ্ছে একটা হেডের প্রত্যেকটা লেআউট তৈরি করে দিয়েছে বা স্টাইল ফরম্যাট দিয়ে দিয়েছে। এখানে কোনটাকে কি বলে, হেডের কিছু অ্যাট্রিবিউট আছে। হেডের মধ্যে আমাদের কি কি থাকে, ফার্স্টে আমরা হেড লিখি, যেরকম দেখেন এখানে হেড লিখলাম। এখানে হেড লেখার পর তারপর কি লিখি, টাইটেলের পর স্টাইল দেই, স্টাইলের ভিতরে হচ্ছে এই হেডের মধ্যে মেটা দেই, হেডের মধ্যে লিঙ্ক দেই, এই হেডের ভিতরে জাভাস্ক্রিপ্টগুলো দিতে হয়। আবার কিছু বেসিস কিছু আছে, এগুলো দিতে হয়। জাভাস্ক্রিপ্ট কোড আমরা এই হেডের ভিতরে, এই হেডের মাঝখানে এখানে আমরা CSS এর লিঙ্ক, তারপর জাভাস্ক্রিপ্টের কোড আমরা এখানেই লিঙ্ক তৈরি করতে হয়। তো এখানে যে হেডের ভিতরে কি কি থাকে এগুলাই এখানে তারা লিখে দিচ্ছে, হেডের মধ্যে কি কি থাকে, এর বেশি আর কিছু না। এই যে এরকম এই ফরম্যাটটা দিয়ে দেখাই দিচ্ছে এখানে, বুঝতে পারছেন? লেআউট, এখানে আমরা লেআউটটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইট যখন তৈরি করব, একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে, কী ধরনের স্টাইল হবে, এই ধরনের লেআউট তৈরি করা। এখানে লেআউট হচ্ছে দেখেন HTML লেআউট এলিমেন্ট। ফার্স্টে আমাদের একটা ওয়েবসাইটে কি থাকে, হেড থাকে, তারপর নেভ সেকশন থাকে, তারপর থাকে সেকশন থাকে, তারপর হচ্ছে অ্যাসাইড বার কোনটাকে বলা হয়, এই যে রাইট অ্যাসাইড বার, এটা হচ্ছে লেফট অ্যাসাইড বার, আর এই পার্টটাকে বলা হয় রাইট অ্যাসাইড বার। তো এখানে তারা দেখাই দিছে যে অ্যাসাইড কোনটা, অ্যাসাইড হচ্ছে এই যে এখানে লন্ডন প্রিভিয়াস টুকুই এটা দিচ্ছে, যেখানে এটা হচ্ছে লেফট অ্যাসাইড বার। এটা যদি এই পাশে থাকে তো রাইট অ্যাসাইড বার থাকবে, এটাই হচ্ছে রাইট অ্যাসাইড বার।
তারপর আর্টিকেল, আর্টিকেল হচ্ছে যে এই কন্টেন্টগুলো হচ্ছে আর্টিকেল, এই যে একটা ওয়েবসাইটের মধ্যে যে এগুলো পোস্ট করা হয়েছে এটাই একটা আর্টিকেল। ফুটার, ফুটার সবার নিচে সবসময় মনে রাখবেন যে ওয়েবসাইটে সবার নিচে যে জিনিসটা থাকবে এই পার্টটা দেখবেন আমাদের ফুটার সেকশন সবার নিচে থাকবে। ফুটার হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের ফুটার থাকে। ফুটারের মধ্যে এক একটা ওয়েবসাইটে দেখেন এখানে ফুটার, জাস্ট ফুটার মধ্যে কোম্পানি অ্যাড্রেস, লোকেশন, তারপরে বিভিন্ন ইগুলা দেওয়া থাকে এখানে, সোশ্যাল মিডিয়ার লিংক গুলো থাকে ইত্যাদি দেওয়া থাকে আর কি। সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে, কন্ট্যাক্ট ফর্ম থাকে, বা সাবস্ক্রাইবার ফর্ম থাকে, ইত্যাদি অনেকগুলোই থাকে আর কি। তো এটা হচ্ছে লেআউট। এই লেআউটটা দিয়ে ফার্স্টে বোঝা দিয়েছে আর কি যে এইচটিএমএল ফরম্যাটের মাধ্যমে আপনার এইচটিএমএল পেজটা কীভাবে তৈরি করতে হয় বা লেআউটটা কীরকম দেখতে, এই হচ্ছে একটা লেআউট। তো লেআউট আমরা তৈরি করব। তো রেসপন্সিভ সবার শেষে আমরা এইচটিএমএলের যখন এটা শেষ হয়ে যাবে তখন আমরা রেসপন্সিভটা দেখাবো। রেসপন্সিভ এখানে আর কিছু নাই, এখানে দেখার মতন আমাদের সর্বশেষ আছে আমাদের এখান থেকে স্যাম্পল টেম্পল, এগুলো আমাদের তেমন বুঝে কাজে লাগবে না, এগুলো আমরা জানি। তো স্যাম্পল হচ্ছে বিভিন্ন ধরনের স্যাম্পল, আমরা স্যাম্পল যখন কাজ শুরু করব তখন দেখতে পারবেন। আচ্ছা, এইচটিএমএল ফর্মটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এইচটিএমএল ফর্ম আমরা এখন শিখব। এইচটিএমএল ফর্ম, আমাদের ফর্ম হচ্ছে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্মে যে আছে, কন্ট্যাক্ট ফর্ম যেটাকে বলে, বা রেজিস্ট্রেশন ফর্ম, সাইন আপ ফর্ম ইত্যাদি, ঠিক আছে। তো ফর্মের আমাদের আজকে দেখবো ফর্ম কিভাবে তৈরি করতে হয় আমাদের, ঠিক আছে। তো ফর্মের মধ্যে কি কি থাকে? ফার্স্ট থাকে আমাদের ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর ইমেল অ্যাড্রেস, ইমেলের পাসওয়ার্ড, তারপর জিপ কোড ইত্যাদি আরও অনেক কিছু থাকে। থাকার পর লাস্টে থাকে সাবমিট, তারপরে থাকে রিসেট বাটন, তাই না? একটা মানুষের যখন কন্ট্যাক্ট ফর্ম থাকে, কন্ট্যাক্ট ফর্মের মধ্যে যা থাকে সব কিছু আমরা এখন দেখব, কন্ট্যাক্ট ফর্মটা কীভাবে তৈরি করতে হবে। কন্ট্যাক্ট ফর্মের জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো ডিলিট করে দিই, ঠিক আছে। কন্ট্যাক্ট ফর্মে যে আমাদের সিএসএস ফাইল লাগবে, তো কন্ট্যাক্ট ফর্মের আমাদের যে ক্লাসের নামগুলো আছে সেগুলো নামগুলো ফার্স্ট কি লিখতে হবে ফর্মের জন্য। আমাদের ফার্স্ট ট্যাগ এটা হচ্ছে আমাদের ফর্মের শুরু আছে এবং শেষ আছে ফর্মের। তো এটা অ্যাট্রিবিউট দেখলাম, আমাদের ফর্মটা তৈরি করি। ফর্ম ওকে, ফর্মের জন্য আমাদের ফর্মে একটা কি থাকে, আমাদের একটা দিব, সেটা হচ্ছে আমাদের হেডিং দিয়ে আমরা যদি কি বাটন ফর্ম তৈরি করতে চাচ্ছি। হেডিং 2 লিখব রেজিস্টার ফর্ম, ফার্স্ট আমরা কি থাকে রেজিস্টার ফর্মের মধ্যে আমাদের কি থাকে, ফার্স্ট নেম থাকে না, ফার্স্ট নেম থাকে। ফার্স্ট নেমে আমাদের কিসের মাধ্যমে দিব, আমাদের আরেকটা ক্লাসের নাম আছে লেভেল। তো লেভেল হচ্ছে আমাদের ডাবল ট্যাগ, লেভেলের মধ্যে আমাদের নামটা লিখবো, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো লেখা থাকবে। লেভেল আমাদের কি লিখবো, ফার্স্টে ফার্স্ট নেম, ওকে। তো ইনপুট টাইপ আমাদের কি হবে, টেক্সট। ইনপুট আমাদের ফর্মের মধ্যে কি লিখবো, ইনপুটের মধ্যে আমাদের ফর্মের মধ্যে কি লিখবো, নাম লিখবো, ইনপুট টেক্সট। ইনপুট টাইপ কি দিব, নেম টেক্সট দিব। তারপর নেমে দিব আছে ফার্স্ট নেম। তারপর হচ্ছে প্লেস হোল্ডারটাকে আমি বোঝাচ্ছি। প্লেস হোল্ডার মধ্যে হচ্ছে আপনি কি লিখবেন, আপনি ফার্স্ট নেম লিখবেন, ফার্স্ট
নেম, এই নেম কথাটা প্লেস হোল্ডার লেখা শো করে। আমরা জাস্ট এইটুকু আমরা দেখি, সেভ করলাম এবং রান দিচ্ছি। অনেক জুম, 100 এখানে আমাদের ফাইল দেখলাম রেজিস্টার ফর্ম। তো ফার্স্ট নেম দিলাম, ফার্স্ট নেমের জায়গায় এখানে দিলাম ফার্স্ট নেম, নাম লিখলাম। তো এখানে আমি দেখেন ফার্স্ট নেম কথা লেখা আছে এখানে এই বক্সের মধ্যে, ইনপুট একটা বক্সের মধ্যে বর্ডার বক্সের ভিতরে লেখা আছে ফার্স্ট নেম। এটা কিসের মাধ্যমে আসছে? এটা আসছে এই নেমটা হচ্ছে আমাদের যখন আমরা সিএসএস দিব বা আমাদের অ্যাডভান্স লেভেলে পিএইচপি কাজ করবে তখন এটা কাজ করে। এটা দিলেও হবে, না দিলেও কাজ করবে, কোনো প্রবলেম নাই। এটা যদি নাও দেন তাও কোনো সমস্যা হবে না, ঠিকই কাজ করবে। বাট আপনার যখন আমাদের এটা যখন ভ্যালিডেশন, ইমেল ভ্যালিডেশনটা করব, অর্থাৎ কন্ট্যাক্ট ফর্মটা ভ্যালিড করতে যাব, তখনই আমাদের এই জিনিসটা নেমের ক্লাসটা লাগবে। আর প্লেস হোল্ডার কাজটা কি? প্লেস হোল্ডার কাজটা হচ্ছে আমাদের এই বক্সের মধ্যে যে লেখাটা চলে আসছে, ফার্স্ট নেম লেখাটা দেখতেছি, এই লেখাটা কাজ করে। দেখেন এখন কিন্তু কিছুই নাই, কিচ্ছু নাই। প্লেস হোল্ডারটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, প্লেস হোল্ডারটা লাগবে। এখন দেখেন ফার্স্ট নেম লেখাটা চলে আসছে, কিন্তু এটা ডিলিট মানে শো করবে, বাট লেখলে এটা চলে যাবে। ওকে, তারপর আমাদের কি লাগবে? তারপর আমাদের লাগবে লাস্ট নেম। তো লাস্ট নেমে লাগে আমাদের লেভেল লাগবে, আবার লেভেল, লেভেল আমরা লেভেলের মধ্যে কি দিব? আবার এখানে লাগবে লাস্ট নেম। লাস্ট নেম, তো লাস্ট নেমের মধ্যে আমাদের কি দিব? ইনপুট কি দিব? ইনপুট ট্যাগটা কি সিঙ্গেল ট্যাগ নাকি ডাবল ট্যাগ বলেন তো? সিঙ্গেল লাইন। সিঙ্গেল ট্যাগ। ইনপুট টাইপ, ইনপুট টাইপ টেক্সট। এটা কি হবে? আমাদের টেক্সটই হবে। টেক্সট বলতে হচ্ছে কি, এখানে নাম তো লিখবো, নাম তো আমরা টেক্সট আকার লিখতে হয়, তাই না? এই জন্য আমরা টেক্সট লিখবো। তারপর নেম ফাঁকা রাখবো, প্লেস হোল্ডার লাস্ট নেম লিখে দেব, লাস্ট নেম। আমরা সেভ করলাম এবং রিফ্রেশ করে দেখি। আচ্ছা, এটা পাশে পাশে চলে আসতেছে, আমি চাচ্ছি যে এটা নিচে চলে আসবে। তো এটা কিভাবে আনতে হবে বলেন তো? বিআর ভাই, বিআর দিয়ে দিলে চলে বিআর ট্যাগ, গুড। এটা মনে আছে তাহলে না? আসবে ভাই, কিছু কিছু মনে আছে। আচ্ছা, এটা লেগে আছে একদম, তাহলে ডাবল বিআর দিব। আর ডাবল বিআর দেওয়া যায় ভাই? এই যে ডাবল বিআর। মার্জিন দেওয়া যায় না এখানে ভাই? হ্যাঁ, মার্জিন না এখানে আমরা মার্জিন ইউজ করবো না এখনো, আমরা এখন HTML ফর্ম তৈরি করতেছি। তো মার্জিন আমরা তো এখনো CSS এ যাই নাই। যখন CSS যাবে তখন ব্রেক লাইন উঠাই দিব, তখন প্রত্যেকটাকে কি করতে হবে? ডিভ নিতে হবে। ডিভ, ফার্স্ট নেমকে ডিভির মধ্যে নিয়ে নিব, লাস্ট নেমকে ডিভির মধ্যে নিয়ে নিব। বুঝতে পারছেন? আমরা তো এখনো ডিভ নিয়ে এটা কাজ করতেছি না, আমরা HTML ফর্ম তৈরি করতেছি। তো এরপর আমাদের কি লাগবে? এটা কপি করে ফেলি, আমরা বারবার লিখতে চাচ্ছি না। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, তারপরে কি দিতে পারি? এখানে আমরা ইমেল অ্যাড্রেস, তাই না? ইমেল, ইমেল, আর ইমেলের মধ্যে আমরা কি দিব? ইনপুট, ইনপুট আমাদের ইমেলের জায়গায় কি লিখবো বলুন? ইমেল কি টেক্সট লিখতে হবে নাকি অন্য কিছু? কোনটা? টেক্সট ভাই। টেক্সট হবে। তারপর আমাদের নেম ফাঁকা রাখলাম। এখন দিব আমাদের প্লেস হোল্ডার জায়গায় ভ্যালু। ঠিক আছে, ভ্যালু, ভ্যালুটা কি দিব? না সরি, ভ্যালু না, প্লেস হোল্ডার হবে। প্লেস হোল্ডার হবে আমাদের ইন্টার ইউর ইমেল, ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস। সেভ দিলাম, রিফ্রেশ। ওকে, এটা অনেক বড় লেখা হয়ে গেছে। এটা আমরা নিচে 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 চলে নিয়ে আসতে হলে আমাদের ব্রেক লাইন ইউজ করতে হবে। এটাকে আমরা কপি করে দিলাম, চলে আসছে। তারপর আমাদের কি লাগবে? পাসওয়ার্ড, তাই না? ভাই ডেট অফ বার্থ দিয়ে দেন। আচ্ছা, এটা পাসওয়ার্ডটা দিয়ে দেই।
জি ভাই। ডেট অফ বার্থের ফর্মটা কিভাবে আসে? দিতেছি। ক্যালেন্ডারের মতো যেটা থাকে। অবশ্যই পাসওয়ার্ড 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 কি ইম্পোর্ট ইম্পোর্ট কি হবে পাসওয়ার্ড পাসওয়ার্ড তো টেক্সট হবে না টেক্সট হবে বিভিন্ন রকম সিম্বল হবে, টেক্সট হবে। এই পাসওয়ার্ড দিলে সিম্বল হবে ঠিক আছে এখন দেখেন পাসওয়ার্ড কি আসছে দেখেন দেখতে পাচ্ছেন টেক্সট যেহেতু লেখা দিবে লিখবেন যে লেখাটা শো করবে পাসওয়ার্ড মানে কি যে কোনো সিম্বল টিম্বল সব দিতে পারবো ওখানে? যে কোনো কিছু দিতে পারবেন নো প্রবলেম তারপর কি বলছিলেন যে ডেট অফ বার্থ তাই না যেটা পার্ট প্লাস ওই সাথে ক্যালেন্ডার সিস্টেম। এখানে ডেট অফ বার্থ ডেট অফ বার্থের মধ্যে আমরা কি লিখবো ইনপুট টাইপ কি হবে বলেন তো ডেটের জায়গায় কি আমাদের ইনপুট ডেট অফ টাইপ ডেট অফ বার্থের মধ্যে আমাদের টাইপের পরে আমাদের কি লিখবো এখানটা লিখছি আমরা টেক্সট পাসওয়ার্ড তাই না এখানে আমরা কি লিখবো বলেন ক্যালেন্ডার দিয়ে দেন। ক্যালেন্ডার হবে ডেট অফ বার্থের মধ্যে কি লেখা হয় আমাদের বয়সের নাম লেখা হয় বয়স আমরা কত থেকে কত লিখবো আমরা এখানে আমরা ডেট দেখবো শুধু ডেট লিখবো ডেট লিখতে হবে ডেটটা ডেটের জায়গায় টাইপ ইনপুট টাইপ হবে ডেট ঠিক আছে তো এখানে আমরা ডেটের মধ্যে বয়স কত থেকে কত পর্যন্ত দিবেন মিনিমাম কত দিবেন ফার্স্ট আমরা দিব ধরেন হচ্ছে মিনিমাম দিব হচ্ছে 50 অথবা 100 মানে 100 পর্যন্ত যাবে সে অর্থাৎ 50 থেকে যাবে নাকি 10 থেকে যাবে নাকি 1 থেকে 100 যাবেন এটা আপনি নির্ধারণ লিখে দিতে পারেন সমস্যা নেই আমি 1 থেকে যাচ্ছি আর ম্যাক্সিমাম কত এক বছর। এক কত 100 বছর 100 বছর হয়ে বেশি হয়ে যায় এটা আপনাদের মতো করে দিয়ে দিবেন নো প্রবলেম আমি 50 দিলাম 1 থেকে 50 বছর সে এখানে লিখতে পারবে আমাদের যে ইনপুট টাইপের বক্সটা আসবে 1 থেকে সে 50 বছর বয়সে যারা আছে এরাই এই ফর্মটা সাবমিট করতে পারবে বাকিরা সাবমিট করতে পারবে না কারণ আমি উল্লেখ করে দিয়েছি এখানে সেভ দিলাম দেখেন ডেট অফ বার্থ এখানে আপনি যদি চান যে ক্যালেন্ডার শো চলে আসবে এখানে ঠিক আছে এখন আপনি কি করবেন এখানে ডেট অফ বার্থটা লিখে দিবেন কত থেকে কত লিখতে পারবেন এখন এখানে ব্রেক লাইন দিচ্ছি আমি ব্রেক লাইনটা খুব ইম্পর্টেন্ট তারপর আমাদের কি লাগবে এজ লাগবে না এজ এখানে আমরা এজ লিখে দেব এজটা আমাদের কি হবে বলেন তো ইনপুট টাইপের মধ্যে আমরা কি হবে বলেন ইনপুট টাইপ কি হবে বলেন পারতেছি না ভাই। অ্যাকুরেট যে বয়সটা সেটা এখানে এখন যেটা বয়স আছে আমাদের তো বয়সের ক্ষেত্রে দিচ্ছে ডেট এখন এজের ক্ষেত্রে কি দিব এখানে নাম্বার তো আমরা এজটা কত থেকে কত নিব আমরা ধরেন এজটা আমরা কত থেকে কত পর্যন্ত দিতে চাচ্ছি আমাদের কন্টাক্ট ফর্মের মধ্যে ধরেন আমাদের একটা ক্লায়েন্টের বা কোন একটা কাস্টমার ইনফরমেশন আপনার ডাটা কালেকশন করবে তো আপনি কত বয়স থেকে কত বয়সের মধ্যে আপনার কত মানে কাস্টমারের ইনফরমেশন ডাটা কালেক্ট নেবেন এটা আপনি উল্লেখ করে দিতে পারেন কত বয়স 18 থেকে মিনিমাম দিলাম ম্যাক্সিমাম কতটুকু দিবেন ম্যাক্সিমাম দিলাম 100 দিবেন বা 80 দিবেন 70 এরকম 60 70 এরকম আর দিলাম আপনাদের মতো করে দিবেন সমস্যা নেই তো এটা আমি সেভ দিলাম এবং রিফ্রেশ দিলাম এটা এইচটা চলে আসছে
তো আপনি ইচ্ছা মতো আপনার মতো করে লিখতে পারবেন। সে 18 নিচে যাবে না এবং হচ্ছে 70 উপরে যাবে না, ঠিক আছে? 18 নিচে আসতেছে না, বাট উপরে যাচ্ছে, ঠিক আছে? চাইলে ভাইয়া লিখে দেওয়া যাবে না ওখানে? হ্যাঁ, লিখে দিতে পারবেন, নো প্রবলেম। 50 দিলাম, লিখে দিলাম, কিন্তু কিন্তু 15 লিখলে কি আসবে? না, 15 লিখলে কোনো দিনই আসবে না। 15 লিখলে আসছে তো, বাট সাবমিট, এই যে মার্ক হয়ে গেছে, ঠিক আছে? মানে সাবমিট করা যাবে না, লাল সাবমিট mark হবে না, হয়ে যাবে। এটা মার্ক হয়ে যাবে। এটা মানে বোঝাচ্ছে যে এখানে লেখা দেখেন, প্লিজ সিলেক্ট এ ভ্যালু দ্যাট ইজ নো লেস দ্যান 18। এখানে মেসেজ দিবে আপনাকে, ঠিক আছে? জি ভাই। এখানে মেসেজ দিয়ে দিবে, এটা হচ্ছে ব্যাক, তারপরে আমাদের কি দিতে হবে, তারপরে সে কোন কান্ট্রি থেকে সে ইয়ে করবে, কন্ট্যাক্টটা পাঠাইছে, আমরা বুঝবো কিভাবে কন্ট্যাক্ট ফর্মটা কোথায় থেকে পাঠাইছে। তাহলে আমাদের কি লাগবে আরেকটা, সে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আছেন লাইনে? হ্যালো হ্যালো, জি 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 আছে। সবাই আছে। ও আচ্ছা আচ্ছা, না জি ভাই, শুনতে পাচ্ছি তো ভাই। কথা বলতেছে না তো, হঠাৎ করে সাউন্ড অফ হয়ে গেছে আমার না, ভাবছি মনে নেট চলে গেছে কিনা আমার। আমাদের তারপর কি লাগবে, কান্ট্রি, সে কোন জায়গা থেকে সে কন্ট্যাক্ট ফর্মটা তৈরি মানে সাবমিট করলো, আমাদের কান্ট্রি লাগবে না? কান্ট্রি থেকে আমাদের কি দিব, তো ইনপুট আমাদের কান্ট্রি থেকে ইনপুট হবে নাকি অন্য কিছু হবে বলেন? কান্ট্রি থেকে আমাদের হবে সিলেক্ট ট্যাগ, ডাবল ট্যাগ। সিলেক্টের আগে কি ইনপুট এখানে হচ্ছে না? না, ইনপুট হবে কেন, আপনারা কান্ট্রি কি করবেন, সিলেক্ট করবো আমরা, কান্ট্রিকে কি করবো আমরা সিলেক্ট করব, আর নামকে কি করব, ইনপুট করব। নাম, ট্যাক্স যা আছে, ইমেল, লাস্ট নেম না ফার্স্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, ডেট, এগুলো হচ্ছে আমাদের ইনপুট করব। আর কান্ট্রি আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে দিলেই সেটা আমাদের ইয়ে হয়ে যাবে। এখন কান্ট্রি আমাদের এখানে একটা কি দিব, এখানে একটা নেম দিব, নেম কি লিখবো, কান্ট্রি, এখানে আমরা কান্ট্রি নাম দিয়ে দিলাম, নেম কান্ট্রি। এখন আমরা কি লিখবো, এখানে অপশন দিয়ে আমাদের বিভিন্ন কান্ট্রির নাম লিখে দেবো, তাই না? তো অপশন একটা আমাদের ডাবল ট্যাগ, এটা দিয়ে আমাদের লিখে দেবো অপশন, অপশন। অপশনের জায়গায় আমরা কি লিখবো, ফার্স্ট আমরা যদি বাংলাদেশ লিখি তাহলে বাংলাদেশটাই আগে শো করবে, ডুপ্লিকেট করে দিলাম কয়েকটা। এখানে দিলাম ইউএসএ, এখানে দিলাম পাকিস্তান, তারপরে দিয়ে দিলাম হচ্ছে ইন্ডিয়া, তারপরে এশিয়া সবগুলোরই সব। এশিয়া, তারপরে দিলাম হচ্ছে জার্মান, তারপরে দিলাম অস্ট্রেলিয়া, আর ইত্যাদি তারা দিতে পারেন, নো প্রবলেম। আমি সেভ করলাম এবং রিফ্রেশ করি। এখন দেখেন কান্ট্রি, অনেকগুলো কান্ট্রি চলে আসছে। কান্ট্রি ইন্ডিয়া দিলে ইন্ডিয়া চলে থাকবে, বাংলাদেশ দিলেন বাংলাদেশ থাকবে। হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন যে না, আমি চাচ্ছি বাংলাদেশটা থাকবে এখানে শু অবস্থায় থাকবে, এখানে তো কোনো কিছুই থাকতেছে না ফার্স্টে। আমি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ হবে না, কারণ সাবমিট রিসেট যখন দিব তখন রিসেট হয়ে যাবে। এটাকে আমি এই যে ব্রেক লাইন দিতে হবে, আমরা যখন সিলেক্টেড দিয়ে দিব, এখানে আমরা আরেকটা অপশন আছে লেখা থাকে সিলেক্টেড, আমরা কাকে আগে সিলেক্ট করে রাখবো, এখানে এই বক্সের মধ্যে কাকে আমরা ধরে লিখে রাখবো। আমি অনেকে লেখা থাকে অপশনে, লেখা থাকে অপশনাল, মানে অপশনাল হচ্ছে আরো কিছু থাকে বা আদার্স ইত্যাদি থাকে, এখানে লেখা থাকে। আপনার সিলেক্ট লেখা থাকে ভাই, বা শুধু সিলেক্ট লেখা থাকে, আরেকটা অপশন আপনারা লিখে দিবেন সিলেক্ট, শুধু সিলেক্ট লেখাটা থাকলো। হ্যাঁ, বাংলাদেশ আগে, রিফ্রেশ, এখানে সিলেক্ট দিলাম, এখানে সিলেক্ট লিখে দিবেন, সিলেক্টেড
সিলেক্টেড লিখে দিলাম, তখন কি হবে, তখন শুধু সিলেক্ট কথাটা আগে থাকবে। কাজ করতেছে না কেন, সিলেক্ট অপশন সিলেক্ট সিলেক্টেড। এটা দিয়ে আবার রিলোড দেন পেজটা। হ্যাঁ ঠিক আছে। তার মানে আমাদের এখানে সিলেক্ট কথা লেখা আছে। হ্যাঁ, এখন আপনি এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, সিলেক্ট করে সিলেক্ট হবে। আবার রিফ্রেশ দিলে হয় না কেন, ও রিসেট বাটন আমরা এখনো দেই নাই। ঠিক আছে, যার কারণে এরকম থাকছে। তারপর আমরা কি দিতে পারি আর, তারপর আমরা মনে করেন কি কি দিবেন আর, তারপর আমরা সিবি দিতে পারি না, সিবি জমা দিবে তারা, একটা ক্লায়েন্টের সিবি দিতে চাচ্ছেন। জি ভাই, ছবি আপলোড সিবি। একটা কাস্টমার কি নিলেন, সিবি নিলেন। সিবির ক্ষেত্রে আমরা কি নিব, এটা কি ইনপুটের মধ্যে নিব না? তাহলে আমাদের কি লিখতে হবে, ইনপুট টাইপ কি টাইপ কি নিব আমরা তার কাছ থেকে, তার কাছে পিডিএফ ফাইল নেবেন। কারণ পিডিএফটা কেন লিখতে হবে, ফাইল নামে লিখতে হবে। ঠিক আছে, জাস্ট শুধু ফাইল। এখন যখন এখানে ক্লিক করবে তখন ফাইলটা শো করে দেবে। দেখেন আপলোড সিবি, ব্রাউজার লেখা চলে আসছে। ক্লিক দিলেই সে ইমেজ দিতে চাইলে ইমেজ, তার ছবি দিতে চাইলে ছবি, তার ফাইল দিতে চাইলে ফাইল, যে সে যেটা দিতে চাই সেটাই এখানে আপলোড হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন এখানে? তারপর আমরা কি দিতে পারি আর, আমাদের এখানে একটা বক্স লিখতে পারি, কমেন্ট বক্স। এখানে রাইট এ বক্স, বক্সের মধ্যে টেক্সট, মানে একটা ইয়ে কাস্টমারের কিছু এই বিস্তারিত লিখে দেবে, এরকম লিখতে পারি না? তো এটার জন্য আমরা কি লিখতে পারি, সামথিং আমরা লিখে দিলাম ইন লেভেলের মধ্যে রাইট সামথিং কি লিখবে, সামথিং সাবজেক্ট। তো এখানে আমরা কি লিখবো, একটা টেক্সট এরিয়া লিখবো। টেক্সট এরিয়া আছে আমাদের ডাবল ট্যাগ, টেক্সট এর টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া টেক্সট এরিয়াটা আমরা কতটুকু নিতে চাচ্ছি, তাহলে আমরা লিখব কি, ইন্টার ইয়োর অ্যাড্রেস, অথবা অ্যাড্রেস লিখতে, মানে এটা সে অ্যাড্রেস সম্পর্কে লিখলো, সে কি কি নিল না নিল তার একটা কমেন্টস করে দিল। এখানে আমরা লিখে দিব রো এবং কলামস। আমরা রো এবং কলামস আকারে আমরা তার কাছ থেকে নিব। এখন দেখেন আমি ইউটিউবে দেখি আমরা কি আসে। এখানে তো একটা রো এবং কলাম অনেকগুলো, আমরা কোনো কিছু উল্লেখ করি না, সে অনেক কিছু লিখতে পারবে। ঠিক আছে, অনেক কিছু লিখতে পারবে, নো প্রবলেম। এটাকে আমরা ব্রেক লাইন দিয়ে দিই, নিচে চলে আসে। রাইট সামথিং কিছু সাবজেক্ট এখানে লিখবে তো এখানে আর একটা ব্রেক লাইন দিতে হবে আমার। এখানে ছোট্ট একটা ব্রেক লাইন দিব এখানে। এখন ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এখানে লিখবো, তো লেখাটা তো কতটুকু কলামের মধ্যে নেবেন এখানে আমরা উল্লেখ করে দিলেও হবে, না দিলেও হবে। রো আমাদের রোজ আমরা কয়টা নেব, দিলাম 20টা। তারপরে কলাম, কত কলামের মধ্যে আমরা নিতে চাচ্ছি, এটা হচ্ছে 50টা, দিয়ে দিলাম। সেভ, রিফ্রেশ। তো লম্বা হয়ে গেছে। 10টা রো আমাদের দিয়ে দিব, 10টা দেই বা একটু কমায় দেই, 10টাই দিই। 10টা রো নিবে আর 50টা কলামস নেবে, কলামস একটু বাড়ায় দিই। আর যদি আমি ফিক্স করে দেই যে 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে,
ফিক্সড রো এবং কলামস আপনার ইডে ফিক্সড করতে হবে, এটা দিয়ে ফিক্সড করতে পারেন। ঠিক আছে, এখানে আপনার রো এবং কলাম 50টা 100 নিতে পারবে, 100টা কলাম হবে। না, আমরা চাচ্ছি যে 100 ওয়ার্ডের মধ্যে সেটা কমপ্লিট করবে তখন। 100টা ওয়ার্ডের, হ্যাঁ 100 ওয়ার্ড। 100 ওয়ার্ডের এখানে আপনি তাহলে 100 যদি ওয়ার্ড নিতে চান তাহলে 100টা ওয়ার্ডের মধ্যে সে আপনি চিন্তা করতে হবে তাহলে যে 100টা ওয়ার্ড এক রোর মধ্যে হবে কি না। কলাম একটাই নেন এবং রোজ আপনার একটা রোজের মধ্যে তো হবে না, একটা রোজের মধ্যে 100টা ওয়ার্ড হবে না, এরকম কোনো নির্ধারিতভাবে নাই যে এবার 100টা মানে ওয়ার্ড লিখতে পারবে এখানে। ঠিক আছে, এখানে তো অনেকগুলাই লিখবে এখানে এসে। ভাইয়া আর একটা কোশ্চেন, বলেন। আমরা এটা নাই ওই যে আমরা চাকরির অ্যাপ্লিকেশন গুলোতে যখন আমরা ফর্ম ফিল আপ করি জন্ম তারিখটা দিলে পর অটো ভাবে বয়সটা চলে আসে। এই জন্ম তারিখ, হ্যাঁ, যেমন আমি ডেট অফ বার্থটা দিয়ে দিলাম, অটো ভাবে আজকে আমার বয়সটা চলে আসলো, আর আজকে আমার কতদিন বয়স। এটা হচ্ছে আপনি আপডেট লেভেলে যখন করবেন, আপনি যখন পিএইচপি দিয়ে যখন এই কন্ট্রাক্ট রেজিস্ট্রেশন ফর্মটা তৈরি করবেন তখন আমাদের জাভাস্ক্রিপ্টের আরও কিছু ক্লাস আছে যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যেটা করা হয়, প্লাগইনের মাধ্যমে যেটা হয়, বুঝতে পারছেন? যে আপনার যে কথাটা বলছেন ওয়েবসাইটগুলোতে এখানে তখন কি ইউজ করা হয়, প্লাগইন ইউজ করা হয়। প্লাগইনের মাধ্যমে এখানে এই কন্ট্রাক্ট ফর্মটাকে আরও সুন্দর করা যাবে। যেটা ভাই ওই যে মাস্ট ফিল অপশনটা কিভাবে করতে হয়? যে মাস্ট ফিল যেটা ওই যে লেখার উপরে যে স্টার দেওয়া থাকে দিলে এটা ফিল করতেই হবে। হ্যাঁ ওইটা, এটা এখানে স্টার দেওয়া থাকবে তাই না, লাল স্টার দেওয়া থাকে। লাল স্টার। এখানে আপনারা এইভাবে করে দিতে পারেন, সেটা হচ্ছে ফার্স্ট নেম না, এখানে আপনি স্টার লিখে দিবেন এখানে। এখন স্টার কালারটা কি হবে, কালার উল্লেখ করতে পারেন, সেটা হচ্ছে আপনার একটা ফন্ট অসাম নাম আমাদের একটা ইয়ে আছে ফন্ট অসাম, সেটা এখানে ফন্ট অসাম আপনারা উল্লেখ করে দিতে হবে। ফন্ট অসাম আমাদের এখনো দেখাই নেই, তো এটাকে আপনি যখন কালার দিতে চাবেন যে এটা মার্ক করে দিবেন লাল কালার থাকবে, তো আপনাকে লাল কালার করতে গেলে আপনাকে এটা কী করতে হবে, লেখাকে সহ কালার করতে হবে। এখন যদি করতে চান লেখাকে সহ করতে হবে। আর যখন ফন্ট অসাম নামে একটা আমাদের আইকন আছে যেটাকে বলা আইকন, সেই আইকনটা আপনি যখন ইউজ করবেন ফন্ট অসাম থেকে তখন আপনি ইচ্ছা মতো কালার করতে পারবেন। এখন সেটা আপনি কালার করতে পারবেন না, এখন চাইলেও কালার হবে না। যদি চাইলে কালার করতে চান তাহলে ফার্স্ট নেম সহ কালার হবে। যেমন লেভেলকে আপনি যদি কালার দিতে চান লেভেল, আমরা ইনলাইন সিএসএস দিতে পারি তো এখানে এক্স্যাক্টলি শুধু ইয়েটা আপনার স্টারটা হবে আপনার আইকন। যদি ফন্ট অসামের আইকন ইউজ করেন তাহলে স্টারটা আপনার তখন কালার হবে। এখন কিন্তু পুরো লেখা সহ কালার হবে কিন্তু। দেখেন আমি কালার দিচ্ছি, কালার ধরেন রেড দিলাম, দেখেন নাম সহ কিন্তু এটা কালার হয়ে গেছে, বুঝতে পারছেন? আর যখন ফন্ট অসাম থেকে আমরা ফন্ট আইকন ইউজ করব তখন কিন্তু আমরাকে ফন্ট আইকনকে আমরা সিএসএস দিতে পারবো, বুঝতে পারছেন? জি ভাই। এখন আমরা চাইলেও এই স্টারটাকে কি করতে পারবো না, আমরা কালার করতে পারবো না, চাইলেও সেটা কালার হবে না। ওকে, আর কম্পিউটারের স্ক্রিনে ভাই মার্কার দিয়ে লাল দিয়ে দিলেই হবে। না, কম্পিউটার স্ক্রিন দিলে মার্ক করলে হবে কেমনে? আর যাই হোক, তো এরপর আমরা কি লিখবো? এরপর আমরা তো সাবমিট বাটন লিখতে হবে না, আমাদের কি লাগবে? তারপরে আমাদের একটা সাবমিট ফর্ম বাটন লাগবে, সাবমিট একটা অপশন আছে সাবমিট ফর্ম, আমরা সাবমিট করব না, সাবমিট আমরা এখানে একটা সাবমিট দিব। তাহলে সাবমিটের জন্য আমাদের ইনপুট টাইপ হবে সাবমিট, আমাদের কি হবে সাবমিট। তারপর যদি ভ্যালু দিতে চাই ভ্যালু আমরা ভ্যালু দিব আমরা সাবমিট ওকে। তারপরে কি দিব, আমাদের এটাকে ডুপ্লিকেট করে দিই, ডুপ্লিকেট করে রিসেট লিখে দেবো। এটাকে রিসেটের কাজ হচ্ছে আমাদের পুরো ফাইলটাকে রিসেট করতে পারবো। এখানে আমি ফর্মে লিখে দিই, লিখলাম ইমেল, আমি লিখে দিলাম পাসওয়ার্ড
বাংলাদেশ সিলেক্ট আছে, সিবি দিলাম না, রাইট সামথিং ইত্যাদি। এখন যদি সাবমিটের জায়গায় রিসেট লেখা চলে আসছে, সেই রিসেট এখনো হবে, রিসেট। এখানে সাবমিট যখন দিব সাবমিট হবে, রিসেট দিলে রিসেট হয়ে যাবে। রিসেটটা চেঞ্জ হয় নাই, হ্যাঁ রিসেট। এখন দিলাম, এই যে দেখেন রিসেট হয়ে গেছে। আমি যে কোনো একটা বিষয় লিখি, আমি রিসেট দিলাম, রিসেট হয়ে গেল। যেখানে কিছু লিখি রিসেট হয়ে যাবে। যখন সাবমিট দেবো তখন তো সাবমিট হবেই, লিখলে তো সাবমিট করে যাবে। ভাই সাবমিট হয়ে যাবে কোথায় ভাই? এখনো তো এটা কোথাও যাবে না। এখন সে কোথাও যাবে না সে। আমরা তো এখনো এটাকে ইমেল ভ্যালিডেশন করি নাই। ইমেল ভ্যালিডেশন ফর্ম, কন্ট্যাক্ট ফর্মটা যখন করব, এটা কখন হবে? ইমেল আমরা সাবমিট করলাম, এটা কোথায় যাবে? এটা আমাদের ডাটাবেজে যাবে, ডাটাবেজ থেকে আমাদের ইয়েতে যাবে, জিমেল মেইলে যাবে। বুঝতে পারছেন? তো ডাটাবেজ কানেকশন করবেন কিসের মাধ্যমে? আপনারা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করবেন অথবা পিএইচপি করবেন, তখন আপনার এই ফর্মটা কিভাবে ভ্যালিডেশন করবেন তখন পারবেন। এখন এটা ভ্যালিডেশন হবে না, সেটা কন্ট্যাক্ট ফর্মটা আপনি জাস্ট খালি আপনাদের ওয়েবসাইটে শো করবে, কিন্তু কন্ট্যাক্ট ফর্ম যখন ফিল আপ করে যখন সাবমিট দেবে, সে কোথাও যাবে না। এটা হচ্ছে আপনার স্ট্যাটিক ওয়েব ডিজাইন, অর্থাৎ আপনি স্ট্যাটিক শিখতেছেন। এখন আপনি তো স্ট্যাটিক ওয়েব ডিজাইন করতেছেন। ওয়েব ডিজাইনটা হচ্ছে স্ট্যাটিক, এটা কিন্তু ডাইনামিক না। ডাইনামিক হচ্ছে ডেভেলপমেন্টের কাজ। আপনি যখন আপনার ওয়েবসাইট থেকে ডেভেলপমেন্ট করবেন, তখন আপনার এই কন্ট্যাক্ট ফর্ম সহ এই রেজিস্ট্রেশন ফর্মটা সহ কী হবে? আপনার ডাইনামিক হবে। আর ডাইনামিক হলেই সাবমিট যখন দিবেন, সেটা আপনার ডাটাবেজে চলে যাবে এবং ডাটাবেজ থেকে আপনার ইমেলে চলে যাবে। ইমেল যদি দেন ইমেলে যাবে, ডাটাবেজ দিলে ডাটাবেজে থাকবে। বুঝতে পারছেন বিষয়? হ্যাঁ, ডেভেলপমেন্ট কি আপনি শিখাবেন এখানে? হ্যাঁ, ডেভেলপমেন্ট আমাদের এখানে আছে, ডেভেলপমেন্টও করতে পারবেন। মানে এই কোর্সে না, অন্য একটা কোর্সে করতে হ্যাঁ, হবে? এটা হচ্ছে ডেভেলপমেন্টের কোর্স যদি করেন, তাহলে এটা হচ্ছে ডেভেলপমেন্ট কোর্সে পড়বে। এক্সট্রা চার্জ দিলেই নাকি? না, এটা দিয়ে হবে ভাইয়া। ও আচ্ছা। ডেভেলপমেন্ট ভাই অনেক কষ্ট ভাই। ডিজাইন তো শিখে ফেলবেন সহজেই, হ্যাঁ ডিজাইনার শিখতে পারবেন, ডাইনামিক স্ট্যাটিক ডিজাইন। কোনো কষ্ট নাই ভাই, আপনার সাথে থাকলে হয়েছে। আমি তো আছি, আপনারা তো থাকেন না, বুঝছেন? এই হলো সমস্যা। ওই যে আজকে কিন্তু অনেকেই আসে নাই ক্লাসে মনে হচ্ছে। ওকে, আপনি ঢাকা ঢুকলেই ভাই 9টা করে দিয়ে ক্লাসটা, তাহলে দেখুন সবাই চলে আসবে। ওকে, আমি ঢাকা তো কালকে বিকালে ঢুকে যাবো ইনশাল্লাহ। তখন 9টা করে দিলে দেখবেন সব লাফায় চলে আসবে। আচ্ছা, আর একটু আমাদের আরো কাজ করতে হবে, এই কন্ট্যাক্ট ফর্মটাকে আরেকটু সুন্দর করে ফেলি, ঠিক আছে? ওকে, আমরা যখন এই কন্ট্যাক্ট ফর্মটাকে যদি ইমেল ভ্যালিডেশন করতে চাই, এই ফর্মের সাথে আমাদের কি লিখব? অ্যাকশন দিব, সরি অ্যাকশন দিলাম। অ্যাকশন দেওয়ার পর ডাবল কোটেশন দেব, তারপর দেব কি? মেথড। এটার কাজ কি? এটা কোনো কাজ নাই, এটা জাস্ট শো করে রাখবো। এরা এই কন্ট্যাক্ট ফর্মটাকে যারা ডেভেলপমেন্ট করবে, তখন অ্যাকশন এবং মেথড দিয়ে এই সাইটটাকে, এই রেজিস্ট্রেশন ফর্মটাকে কি করবে? ভ্যালিডেশন করবে, ঠিক আছে? অ্যাকশন মেথড কি হবে? আমি যদি দেই পোস্ট, এখন দেখবেন পোস্ট লিখি নাই, আপনার ব্রাউজারে এখানে কোনো কিছু শো করবে না। যখন আমি গেট লিখব, গেট এবং পোস্ট, এটা হচ্ছে আপনার পিএইচপি একটা আমাদের শিখতেছে এখন। হ্যাঁ, এটা গেট এবং পোস্টের কাজটা দেখাচ্ছি। এটা আপনি বললেন না যে এটা কোথায় পোস্ট হবে, কোথায় সাবমিট হবে? এটা সাবমিটটা কোথায় হচ্ছে আমি দেখাচ্ছি। এখন সাবমিট হবে আমাদের ব্রাউজারে, এখানে শো করবে। আর যখন আমি এখানে পোস্ট লিখে দেব, তখন এখানে আর শো করবে না, সিকিউর হয়ে যাবে। এই ফর্মটা একটা সিকিউর ফর্ম হবে, কিন্তু আপনার ডাটা, আপনি এখানে যে কাস্টমার ডাটা ফিল আপ করার জন্য সাবমিট দেবে, এই ডাটাটা আপনার এখানে শো করবে না, শো করবে আপনার ডাটাবেজে। আর এখানে যদি করেন গেট লিখি, তখন কিন্তু এখানে শো করবে। আচ্ছা দেখি, পাসওয়ার্ড 1 2 3 4 5 6,
এখানে দেখেন আমার এখানে কিন্তু শো করছে অলরেডি, ঠিক আছে, পাসওয়ার্ড সহ কিন্তু আমার এখানে শো করাইছে, কিন্তু ইমেল এবং ইয়েটাই শো করছে, ফার্স্ট নেম লাস্ট নেমটা শো করে নেই। এখানে শো করার কথা বা আসলো না কেন? বাংলাদেশটা আসছে, কান্ট্রি বাংলাদেশ চলে আসছে, কিন্তু নেমগুলা শো করে নেই। তো এটুকু বুঝতে পারছেন, এটুকু কথাটা। আর এখানে যদি পোস্ট লিখে দেই, এটা হচ্ছে আপনার পিএইচপি এর কথা লিখতেছি, ঠিক আছে। এখানে এগুলো আসলে বোঝার কোনো দরকার নেই, এগুলো আপনাদের কোনো কাজে লাগবে না, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। জি ভাই, তাহলে পরে এসে করবো। হ্যাঁ, এগুলা ওরাই বলে টাইম পাস করে লাভ নেই। ওকে, এখন যেটা করব আমাদের সেটা হচ্ছে আমরা যেটা আর একটা যেটা করবো সেটা হচ্ছে ফর্ম ফিল্ড সেট। আমাদের একটা ছোটো ক্লাস আছে ডাবল ট্যাগ, ফিল্ড সেটের কাজটা কি দেখেন। ফিল্ড সেট হচ্ছে আমাদের এই ফর্মটাকে একটা চতুর্দিকে একটা কি করবে, বর্ডার দিয়ে দিবে ফিল্ড সেটের মাধ্যমে। তো এই ফিল্ড সেট এটাকে এই শুরু থেকে শেষ করে দেব কোথায়, পুরো ফর্মটাকে ফর্মের আগে আমরা পেস্ট করে দেব। ফর্ম শুরু শেষ করিলাম না, শেষ করি। এখন কি আছে দেখছেন, এক সুন্দর একটা আমাদের চতুর্পাশে একটা বক্স চলে আসছে। এটা কিসের মাধ্যমে আনা হয়েছে? সেটা হচ্ছে ফিল্ড সেটের মাধ্যমে। বুঝতে পারছেন সেই বিষয়টা, ফিল্ড সেট। এখন ফিল্ড সেটের মাঝখানে এইখানে মাঝখানে আমাদের এই রেজিস্টার ফর্ম কথাটা এই মাঝখানে লেখা থাকবে এবং এই পাশে এই বর্ডারটা থাকবে না। হ্যাঁ, এটুকু ধরেন আমি চাচ্ছি যে এখানে থাকবে লেখাটা, অথবা এই পাশে থাকুক, বাট আমার এই বর্ডারটা কালো বর্ডারটা লেখা তখন এটা শো করবে না। এটা কি করবেন, সেটা হচ্ছে এখানে আরেকটা ক্লাস আছে সুডো ট্যাগ, সেটাকে বলা হয় লিজেন্ড। লিজেন্ডের জায়গায় আমরা কি করে দেব, এই h2 কথাটাকে আমরা ডিলিট করে দেব এবং এটাকে কাট করে আমরা এখানে পেস্ট করে দেব। এখন দেখেন, তাহলে দেখতে পাচ্ছেন রেজিস্টার ফর্ম কোথায় চলে আসছে এবং এই যে বর্ডারটা ছিল, বর্ডারটা কিন্তু নাই হয়ে গেছে, আর আগে নাই, এম এর পরে আছে। তাহলে আমাদের রেজিস্টার ফর্মটা দেখতে এখন মনে হচ্ছে সুন্দর একটা রেজিস্টার ফর্ম মনে হচ্ছে, তাই না? ফর্মটা যদি মাঝখানে আনছে তাহলে মাঝখানে এটা আনতে পারবো না, এটা HTML। আর যদি আমরা মাঝখানে নিতে চাই তাহলে আমাদেরকে ইয়ে করতে হবে, এই ফর্মকে আমাদের কি করতে হবে, CSS অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের ফর্মটাকে CSS দিয়ে শুরু করে দিচ্ছি, এটা ক্লাস। তো ফিল্ড সেটকে দিব আমরা, ফিল্ড সেটকে আমরা মাঝ কি করে দেব, সেন্টার করে দেব, মার্জিন 0 অটো দিয়ে দেখি কাজ করে কিনা। মার্জিন 0 অটো হবে না, ফিল্ড সেট লিজেন্ড সেটাকে এটা কাজ করতে হলে আমাদের ডিপ নিয়ে কাজ করতে হবে, সবগুলোকে মাঝখানে সেন্টার আপনার মনে ইচ্ছা মতো যদি আপনার এই কন্ট্যাক্ট ফর্মটাকে তৈরি করতে চান, রেজিস্টার ফর্মটাকে তৈরি করতে চান, তাহলে আপনাদের ডিপ নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছেন ভাই? এই যে ফার্স্ট নেম লাস্ট নেমের যে ছোট ছোট বক্স গুলো, হ্যাঁ, এগুলো তো একটা বাম সাইডে একটা ডান সাইডে যদি এক অ্যালাইনমেন্টে নিয়ে আসতে চাই, যে সবগুলো সমানভাবে থাকবে। সবগুলো সমানভাবে তো এখন নাই, এখানে এটা এদিক ওদিক হয়ে গেছে। কেন সেটা হচ্ছে লাস্ট নেম কথাটা একটু বেশি, ফার্স্ট নেম লেখাটা একটু কম, এই জন্য এটা বক্সটা আপনি কি হয়ে গেছে, ছোট বড় হয়ে গেছে। এবং এটাকে যদি আপনি এক্স্যাক্টলি আপনার মনের মতো করে করতে চান, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, ডিপ নিতে হবে, প্রত্যেককে আমরা আলাদা আলাদা করে দিতে হবে, তাইলে আমাদের ইচ্ছা মতো করে সেটা করতে পারবো। আমরা যখন HTML আমরা করলাম না, HTML ফর্ম তৈরি করলাম না, আমরা যখন CSS ফর্ম তৈরি করব তখন কিন্তু এটা আর এরকম থাকবে না, তখন এটা আপনাদের ইচ্ছা মতো যেটা যেভাবে চান সেটা এইভাবেই হয়ে যাবে। এখন শুধু HTML ফর্মটাই তৈরি করেন,
প্লাস জাভাস্ক্রিপ্টের যে ফাংশন দেখাইছি ওইটা করবেন, প্রিভিয়াস যেগুলো করা হয়েছে প্রিভিয়াস সহ আজ পর্যন্ত এই পর্যন্ত যা দেখানো হয়েছে সম্পূর্ণ আপনারা করে দেখাবেন। আমি নেক্সট ক্লাসের মধ্যে কোনো কুইজ দেখতে চাচ্ছি না, একদম মানে প্রশ্ন ছাড়া আমি যে আপনাদেরকে কথা জিজ্ঞেস করব, বিভিন্ন প্রশ্ন করব, তখন কিন্তু না দেখে বলতে হবে, যাকে বলবো সেই বলতে হবে। জি ভাই ঠিক আছে। এবং এমন হতে পারে লাইভ আপনাকে করে দেখাইতে হবে আমাদের সামনে, কারণ সবাই তো এখানে শেখার জন্য আসছে এবং এটাকে প্রফেশনালি করার জন্য করতে পারেন। আমি সবাইকে ওই রকমভাবে আপনাদেরকে শিখাইতেছি যেন আপনারা যেমনি মনে হচ্ছে এমনি আপনারা করতে পারেন। এটাই দরকার, এটাই দরকার। ঠিক আছে, এই ধরেন এই W3 স্কুলটাই ধরেন, চাচ্ছি যে আমি, আপনার কি ইচ্ছা হয় না যে W3 স্কুলটা আপনারা নিজেরা তৈরি করবেন? এখন তো ভাই ওই যে না পারলে কি বেতের বাড়ি খাওয়া লাগবে না তো ভালো। ছোট ভাইরা দেবে তার বাড়ি খায়। জরিমানা, বড়দের বেতের বাড়ি জরিমানা। ও, আপনারা যেটা মনে করেন ওইটাই। ওই যে মুরব্বীরা যে কয় শিকার শেষ নেই আর মাইর খাওয়ার বয়স নেই, এটা কেন? ওইটা আমি জানি না ভাইয়া। তো আজকের ক্লাসটা কেমন লাগছে বলেন? আমি জি ভাই